আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের যে বিষয়টি পড়ানো হবে সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আজকে তোমাদের লেকচার 3 পড়ানো হবে। এর আগে দুটো লেকচার পড়ানো হয়েছে। তো চলে যায় আমাদের স্লাইডে। এর আগে যে দুইটা লেকচার পড়ানো হয়েছে তোমরা কি পড়ছো বাসায়? না পড়ালেখা ছেড়ে দিছো? পড়তে হবে স্যার। আচ্ছা, আজকে লেকচারে যে বিষয়গুলো পড়ানো হবে সেগুলো হচ্ছে একক ব্যাংক, শাখা ব্যাংক, বাংলাদেশের ব্যাংকিং কাঠামো। যদি আমাদের হাতে সময় থাকে এই লেকচারে, সেটা হচ্ছে বেসিক 1 এবং বেসিক 2 পড়াবো। তবে আমি চাচ্ছি যে এই লেকচারটা বেসিক 1 এবং বেসিক 2 টা সম্পূর্ণ একটা আলাদা লেকচার করাবো, কারণ বিষয়টা অনেক জানার আছে। তো প্রথমত আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে একক ব্যাংক বা একক ব্যাংকিং কি। আমরা একক শব্দ অর্থ জানি এক, তাই না? দেখো, একক ব্যাংক বলতে এমন এক ধরনের ব্যাংক ব্যবস্থাকে বোঝায় যেখানে একটিমাত্র ব্যাংক তার স্বাধীন সত্তা বজায় রেখে কোনো প্রকার শাখা অফিস ব্যতীত একটিমাত্র অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় ব্যাংক ব্যবসা পরিচালনা করে। একক ব্যাংকিং একক ব্যাংকিং এ একটিমাত্র কেন্দ্রীয় অফিস থাকে, কোনো শাখা অফিস থাকে না। কেন্দ্রীয় অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় ব্যাংক ব্যবসায় পরিচালনা করে থাকে। সমস্ত কর্মচারী কেন্দ্রীয় অফিসে কাজ করে। এখানে ব্যবস্থাপকগণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং আদেশ নির্দেশ প্রদান করে। একক ব্যাংকিং এর কার্যকরীটি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এই জন্য এটাকে স্থানীয় ব্যাংকিং বা লোকাল ব্যাংকিং বলা হয়ে থাকে। আমেরিকা বা যুক্তরাষ্ট্রে এর আধিক্য লক্ষণীয়। তাই অনেকে একে আমেরিকান বা যুক্তরাষ্ট্রীয় ব্যাংকিং পদ্ধতি নামেও অভিহিত করে থাকে। এখন আমরা দেখব বৈশিষ্ট্যগুলো। বৈশিষ্ট্যগুলি প্রথমে দেখো, কেন্দ্রীভূত পরিচালনা। কেন্দ্রীভূত পরিচালনা সেটা কি আসলে? একক ব্যাংকিং ব্যবস্থার এর পরিচালনা কার্যক্রম একক অফিসের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে। যেহেতু ব্যাংকটা একক, একটা মাত্র বিল্ডিং এর মধ্যে একটা অফিসের মাধ্যমেই আসলে কার্যক্রমটা পরিচালনা করা হয়ে থাকে। এই জন্য এর যে ম্যানেজমেন্ট টিম বা এর যে কর্মী বাহিনী, সবাই আসলে যেখানে কাজ করে সেখানেই
সেন্ট্রাল যে ম্যানেজমেন্ট সেখানেই অবস্থান করে। দ্যাটস ওয়াই এখানে যে পরিচালনার ভিত্তিটা সেটা হচ্ছে কেন্দ্রে, অর্থাৎ সবাই এক জায়গাতেই আছে, টপ টু বটম, মানে উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে একদম নিম্নসারী কর্মকর্তা সবাই একটা বিল্ডিং এর মধ্যে আছে। সো এখানে কোনো ডিসিশনের জন্য অন্য কোথাও যেতে হয় না, যেখানে শাখা অফিসের ক্ষেত্রে যেতে হয়। ঠিক আছে? তো এখানে এই বিষয়টা, এখানে পরিচালনাটা আসলে কেন্দ্রেই অবস্থান করে থাকে। তারপরে যে বৈশিষ্ট্যটা সেটা দেখো, শাখা অফিসের অস্তিত্বহীনতা। শাখা অফিসের অস্তিত্বহীনতা, যেহেতু এটা বলাই হচ্ছে এই ব্যাংকটা হচ্ছে একক ব্যাংক। একক শব্দের অর্থ এক, যার কোনো শাখা অফিস নেই, বা শাখা অফিস ব্যতিকারে বা শাখা অফিস ছাড়াই যে ব্যাংকটা, সেই ব্যাংকটাকে আমরা বলি একক ব্যাংক। আহ, সুতরাং এখানে শাখা অফিসের কোনো প্রশ্নই আসে না। শাখা অফিস যদি থাকে তাহলে আমরা ওই ব্যাংকটাকে একক ব্যাংক বলতে পারি না। ক্লিয়ার? তো এখানে এটাকে বলা হচ্ছে একক ব্যাংক। সীমিত কার্য এলাকা। সীমিত কার্য এলাকা, এই ব্যাংকটা নির্দিষ্ট এলাকার ব্যক্তিদের বা ওই এলাকার মানুষদের, আহ, ওই এলাকার মানুষদের নির্দিষ্ট, ওই এলাকার মানুষদের নির্দিষ্ট প্রয়োজন মেটানোর জন্য এই ব্যাংকটা কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে দেখো ক্ষুদ্র আয়তন প্রকৃতি, যেহেতু ব্যাংকটা ছোট বা আহ, একক, সেহেতু এই ব্যাংকটা আসলে অনেকগুলো ব্রাঞ্চ নেয়, অনেকগুলো শাখা নেয়, অনেকগুলো কাস্টমার নেয়। এই এই ক্ষেত্রে তাদের ক্যাপিটালের পরিমাণটাও অনেক বেশি না। বুঝতে পারছো? জি স্যার। Okay. তারপরটা দেখো সুবিধা সমূহগুলো দেখো, দক্ষ ব্যবস্থাপনা। এখানে কি বলছে? দক্ষ ব্যবস্থাপনা। এটা কেন বললো? আসলে প্রতিষ্ঠানটা ছোট, তাই না? তারপরে এক্সপার্ট ম্যানেজমেন্ট বলছে এখানে, সেটা একটু দেখি। একক ব্যাংকের কার্যাবলী একই অফিসের সীমাবদ্ধ থাকে, যার কারণে এর ব্যবস্থাপন এবং তত্ত্বাবধান কার্য প্রত্যক্ষ এবং সহজ হয়। অর্থাৎ এখানে যারা টপ ম্যানেজমেন্ট থাকে, ম্যানেজার লেভেলে যারা উচ্চ পদস্থ অবস্থায় থাকে, তারা ওই ব্যাংকেই অবস্থান করে, এবং এখানে ডিসিশন নিতে অন্য অন্য কোথাও যেতে হয় না, বা কোনো একটা ডিসিশন সিদ্ধান্ত বা যে কাজটাই করুক না কেন, কোনো প্রবলেম করলে তার খুব সহজেই এটা সর্ট আউট করে সাথে সাথেই প্রবলেমটা সলভ করতে পারে, যেহেতু তার একক অফিসের মধ্যে অবস্থান করে। দ্যাটস ওয়াই এটা একটু ইজি হয়। তারপরে দেখো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। ওই তো আগের কথাটাই, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এখানে টপ টু বটম ম্যানেজমেন্ট টিমে যারা আছে বা ম্যানেজাররা যারা আছে, এবং উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ কর্মচারী পর্যন্ত সবাই একটা অফিসের মধ্যেই কাজ করে থাকে। এই জন্য তাদের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য 2 দিন 3 দিন বা 4 দিন অপেক্ষা করতে হয় না, যেটা শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে অনেক সময় হয়। কারণ শাখা ব্যাংকিং এর হেড অফিস ধরে নাও তোমার আমাদের মতিঝিলে, কিন্তু এটা একটা ব্রাঞ্চ আছে ওই ঠাকুরগাঁ, পঞ্চগড় বা চিটাগং। তাহলে তাদের এই সমস্যাগুলান তারা ওভার ফোন বা মেইলে তাদেরকে জানালো, তাহলে এই ধরনের কমপ্লেন অনেকগুলো আসার পরে তারা ওইখানে স্টেপ নেয়। কিন্তু একক ব্যাংকিং এর ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, কোনো একটা কর্মী প্রবলেমের সম্মুখীন হচ্ছে, কোনো একটা অফিসার হচ্ছে, তারা উচ্চপদস্থ কর্মকর্তা যাচ্ছে যে স্যার এই সমস্যাটা হচ্ছে, আমরা কি করব? তারা খুব সহজেই এই সমস্যাটা কি হয়, সমাধান দিতে পারে। আচ্ছা, তারপরটা দেখো বলছে মিতব্যয়িতা অর্জন। কি বলছে? মিতব্যয়িতা অর্জন। মিতব্যয়িতা অর্জন হচ্ছে, যেমন ধরো এটার জন্য অনেকগুলো অফিসের দরকার হয় না, অনেকগুলা কর্মীর দরকার হয় না, অনেকগুলা গার্ডের দরকার হয় না, বা এটার জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না কোনো একটা কাজ সম্পাদনের জন্য। এটা সরাসরি বা প্রত্যক্ষভাবে করা যায়। এই জন্য এখানকার খরচটা তুলনামূলকভাবে কম, কারণ একটা অফিসেই মাধ্যমে কাজটা হয়ে যাচ্ছে। তারপরে বলছে দেখো মালিক কর্মচারীদের প্রত্যক্ষ সম্পর্ক। এখানে যারা মালিক এবং কর্মচারী আছে, মালিক যদি কোনো সময় এই ব্যাংকটাতে ভিজিট করে, সরাসরি ওই অফিসে আসবে, এবং ওই অফিসেই অন্যান্য সবগুলা কর্মচারী ওখানে অবস্থান করবে। তো তারা খুব সহজেই মালিককে দেখার সৌভাগ্য হয়। কিন্তু যদি শাখা অফিসের কথা বলি বা ব্রাঞ্চ ব্যাংকিং এর কথা বলি, ব্রাঞ্চ ব্যাংকিং এর সকল কর্মী বা কর্মকর্তারা মালিককে দেখার সৌভাগ্য ওইভাবে হয় না, তাই না? যেহেতু এই প্রতিষ্ঠানটা ছোট,
এখানে মালিক আসে এবং সরাসরি কর্মীদের সাথে দেখা হয় এবং তাদের সাথে কথাবার্তা হয়। তো তাদের সম্পর্কটা প্রত্যক্ষ বা সরাসরি। মনোযোগের কেন্দ্রীয়করণ, এই ব্যাংকটা যেহেতু একক ব্যাংক, এই ব্যাংকের অন্য কোনো সুযোগ নাই যে এটার জন্য ব্রাঞ্চ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই ধরনের কোনো সুযোগ আসলে এখানে নাই। এটা একটাই অফিস, একটাতেই কাজ করতে হবে। এটার যে বৈশিষ্ট্যগুলান বা এটার যে কাজগুলান, এটা কর্মীরা জানে। ওই জন্য তারা ওই তাদের মনোযোগটা আসলে ওই কেন্দ্রীয়করণে থাকে, যে এর বাইরে যাওয়া সম্ভব না। ঠিক আছে? দেখো, একক ব্যাংকের শাখা নেই, তাই এই ব্যাংকের শাখা সম্প্রসারণ বা শাখা সুষ্ঠু পরিচালনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হয় না। ফলে একক ব্যাংকিং এর উন্নয়নের জন্য ব্যাংকার একক ক্ষেত্রে মনোনিবেশ করে কেন্দ্রীভূত করতে পারে। তারপর হচ্ছে আঞ্চলিক চাহিদা পূরণ। আচ্ছা, আসলে একক ব্যাংকে প্রতিষ্ঠিত হয়েছে আঞ্চলিক চাহিদা পূরণের লক্ষ্যেই। তো একক ব্যাংক যে এলাকায় প্রতিষ্ঠিত, সে এলাকার উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকে। এছাড়াও অঞ্চলের প্রয়োজন বুঝে এরূপ ব্যাংক প্রয়োজনীয় ভূমিকা পালন করতে সমর্থ হয়। ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হয়। কোনো সমস্যা আছে এখানে? नो सर। নো স্যার। এখন তোমরা অসুবিধাগুলো লিখতে দেখো। অর্থ স্থানান্তরের অসুবিধা বা সমস্যা, তাই তো? অর্থ স্থানান্তরের সমস্যা। আচ্ছা, একক ব্যাংক নির্দিষ্ট একটা অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়, তাই না? যদি আমরা একক ব্যাংকিং এর কথা বলি, মোহাম্মদপুরে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত, তাহলে উত্তরাতে যদি আমি টাকা পাঠাতে চাই আমার ব্রাঞ্চে, আমার ব্যাংকে, আমি কি টাকা পাঠাতে পারবো? সম্ভব? সম্ভব না। তখন আমরা অন্য কোনো ব্যাংকের কাছে বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আমাদের কি করতে হয়? দ্বারস্থ হইতে হয় বা যাইতে হয়, তাদের মাধ্যমে সাহায্য নিয়ে কাজটা সম্পাদন করতে হয়। তাহলে এটাও একটা এই ব্যাংকের অসুবিধা বা সমস্যা। ক্লিয়ার? তারপরে যে বিষয়টা বলছি দেখো, অধিক মূলধন গঠনের অসামর্থ্য। যেহেতু একক ব্যাংকটা একটা ছোট প্রতিষ্ঠান, সেহেতু এই ব্যাংকের কাস্টমার বা ক্লায়েন্ট সংখ্যাও কম এবং নির্দিষ্ট এলাকায় প্রতিষ্ঠিত, তাই তো? তাহলে এই ব্যাংকে যদি কাস্টমার বা ক্লায়েন্ট কম হয়, তাহলে এই ব্যাংকে যদি অর্থনৈতিকভাবে এত বেশি স্ট্রং না হয়ে বিজনেসটা করে, তাহলে এই ব্যাংক আসলে অধিক পরিমাণে মূলধন গঠন করতে কি হবে না? সমর্থবান হবে না। যেটা ব্রাঞ্চ ব্যাংকিং বা শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ, এটা এই ব্যাংকের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা। ওকে? তারপরে এখানে দেখো দক্ষ ব্যবস্থাপকের অভাব। প্রথমেই আমরা ওইটাতে দেখলাম সুবিধার ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা, আর এখানে বলা হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের অভাব। আসলে এই ব্যাংকটি যেহেতু ছোট, এই ব্যাংকটা যেহেতু ইনকামের পরিমাণটা কম, এই জন্য যারা খুব ইফিশিয়েন্ট ম্যানেজার বা দক্ষ ম্যানেজার আছে তাদেরকে হায়ার করার সক্ষমতা আসলে এইসব ব্যাংকে থাকে না। এবং অনেক ক্ষেত্রে অনেক বেশি দক্ষ বা ইফিশিয়েন্ট যারা ম্যানেজার, তারা হাই অ্যাম্বিশাস, তারাও আসলে এসব ব্যাংকে আসতে চায় না, কারণ এসব ব্যাংকে কাজ করার সুযোগটা কম। কারণ তারা নির্দিষ্ট একটা অঞ্চল নিয়ে কাজ করে থাকে, তাদের কার্যক্ষেত্রটা কম। তাহলে এখানে কাজ করা বা নিজের ক্রিয়েটিভিটি দেখার আসলে ইয়াটা কম, মানে এরিয়াটা কম। দ্যাটস ওয়াই অনেক ব্যবস্থাপক এখানে আসতেও চায় না, এবং এরা আবার হচ্ছে ওই পরিমাণ টাকা দিয়ে ব্যবস্থাপককে হায়ার করার ব্যয় ব্যয় সাপেক্ষ মনে করে। দ্যাটস ওয়াই তারা ওই ওই লেভেলের বা ওই ধরনের ম্যানেজারকে তারা কি করে না? হায়ার করে না। ওকে? ঝুঁকি বন্টনের অসুবিধা, এটা পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মতো, যেহেতু এটার ব্রাঞ্চ সংখ্যা একটা, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই বিজনেসটা যদি, ওই ব্রাঞ্চটা যদি লস করে বা ওই ব্রাঞ্চটা যদি কোনো ধরনের ফেইল করে, তাহলে এখান থেকে রিকভার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু ব্রাঞ্চ ব্যাংকিং এর ক্ষেত্রে একটা ব্যাংকের ব্রাঞ্চ ধরে নাও 100টা, 120টা, 50টা, 60টা, তারা 10টা ব্রাঞ্চ যদি লস করে বা ফেল করে, অন্য ব্রাঞ্চ গুলা কি করবে? তাদের প্রফিট থেকে তারা ম্যাচ করে ওটা ওই ওই ব্যাংক গুলাকে টিকে থাকবে। বাট এসব ব্যাংক যদি হিউজ লস করে, তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। ওকে? তারপরে একটা বলছি দেখো, মূলধনের গতিশীলতার অভাব। মূলধনের গতিশীলতার অভাব, দেখো একক ব্যাংক ব্যবস্থায় মূলধনের গতিশীলতার অভাব পরিলক্ষিত হয়। ক্ষেত্র বিশেষে অধিক আমানত সংগ্রহ, অধিক পরিমাণ আমানত তারা সংগ্রহ করে, মূলধন গঠন করা গেলেও সেখানে হয়তো বিনিয়োগের সুযোগ থাকে না। তাদের কাছে তো বেশি পরিমাণ টাকাও থাকে,
তারা যে টাকাটা খাটাবে, কারণ তারা একটা প্রতিষ্ঠানের মধ্যে আছে, তারা আসলে মাল্টিপল ডাইমেনশনে তারা নাই। ঠিক আছে, এই জন্য তারা মূলধনটা বিনিয়োগ করতেও আসলে পারে না, ফলে মূলধনের গতিশীলতা হ্রাস পায় বা কমে যায়। ঠিক আছে, তারপরেরটা দেখো, তারল্য সমস্যা। কি সমস্যা? তারল্য সমস্যা। শাখা না থাকায় একক ব্যাংক সর্বদাই নিরাপত্তার খাতিরে বিপুল পরিমাণ অর্থ নগদে সংরক্ষণ করতে হয়। এতে প্রতিষ্ঠানের ঋণদান এবং বিনিয়োগ সামর্থ্য কি পায়? হ্রাস পায়। ফলে মুনাফার পরিমাণও কমে যায়। তুমি যদি বিনিয়োগ করতে না পারো, টাকাটা খাটাইতে না পারো, তাহলে তুমি এখান থেকে রিটার্নটা সেই লেভেলে পাবা না। ওকে। কর্মীদের প্রেরণার অভাব বা ল্যাক অফ মোটিভেশন ফর দ্য এমপ্লয়িজ। তো এখানে বলছে এরূপ ব্যাংক ব্যবস্থায় শাখার অভাবে, যেহেতু তাদের শাখা নেই, শাখা একটাই, কর্মীদের পদোন্নতি বিঘ্নত হয়। তাহলে আহ, তাদের আসলে তারা জানে না তাদের পোস্ট খালি আছে, এসব জায়গা তারা খুঁজে পায় না। পদোন্নতি বিঘ্নিত হয় এবং বদলির সুযোগ না থাকার কারণে একই টেবিলে দীর্ঘকাল কাজ করতে গিয়ে কর্মীদের মাঝে একঘেয়েমির সৃষ্টি হয়। তাদের কোনো বদলি হওয়ার সুযোগ নেই। সুযোগ সুবিধার বিষয়টি এখানে অনিশ্চিত। যেহেতু তারা খুব ভালো বিজনেস করে না, বা তাদের এখানে সুযোগটা যেহেতু কম, তাহলে সুযোগ সুবিধাটাও এখানে কি থাকবে? কম থাকবে। ফলে কর্মীদের মনোবল হ্রাস পায়, কমে যায়। কোনো সমস্যা আছে এখানে? না স্যার। খলিলুল্লাহ, জি না স্যার। বই কিনছো? জি স্যার, বইটার কেনা আছে ঢাকায় স্যার, এটা কুরিয়ার করছে তো চলে আসবে। আচ্ছা, তুমি কোথায় আছো? আমি স্যার বাসায় আছি, ঠাকুরগা। ঠাকুরগাঁ বাড়ি তোমাদের? জি স্যার। তোমার বাড়ি? আচ্ছা, নেট টেট পাচ্ছ তো নাকি বাড়িতে? জি স্যার, আমার আছে, ওয়াইফাই আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো শাখা শাখা ব্যাংক বা শাখা ব্যাংকিংটা কি। ঠিক আছে, তো দেখো, যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে। অর্থাৎ একটি কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশে বিদেশে অনেকগুলো একই নামে শাখা খুলে যে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে অভিহিত করা হয়। আচ্ছা, অভিহিত করা হয়। যুক্তরাজ্য বা ইউকে এরূপ ব্যাংকের উৎপত্তি স্থল, বিধায় একে ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতিও বলা হয়। তাহলে একক ব্যাংকে আমরা বলছি আমেরিকান। ঠিক আছে, আর এই ব্যাংকটাকে বলা হচ্ছে যুক্তরাজ্য বা ইউকে বেসড, ওকে, ব্যাংক বা ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতিও বলা হয়। তাহলে দেখো, এটার বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা এখানে দেখি। শাখা অফিসের অস্তিত্ব, যেহেতু ব্রাঞ্চ ব্যাংক বা শাখা ব্যাংক, সেহেতু এটা শাখা অফিস থাকবে, তাই না? তো এটা দেখো, শাখা ব্যাংকিং ব্যবস্থায় একই ব্যাংকের অনেকগুলো শাখা অফিস থাকে। এসব শাখা দেশের অভ্যন্তরে কিংবা বিদেশে যে কোনো স্থানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্থাপন করা যায়। শাখার সংখ্যা বিচারে এরূপ ব্যাংকের সামর্থ্য বিচার করা যেতে পারে। যে ব্যাংকের শাখার সংখ্যা বেশি, সে ব্যাংকটা তুমি ধরে নিতে পারো এই ব্যাংকটা ভালো, বা এই ব্যাংকটা ভালো বিজনেস করে জনগণের আস্থা অর্জন করে আজকে এই জায়গাতে আসছে। তারপরটা দেখো, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুসম্পর্ক। কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুসম্পর্ক এটা কিভাবে বলবো আমরা ব্যাখ্যা করবো। দেখো, এরূপ ব্যাংক ব্যবস্থায় প্রধান অফিসের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে, প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এটা কি হয়? সম্প্রসারিত হয় বা বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থনীতির উপর সরকারের কার্যকর মাত্রা নিয়ন্ত্রণ বজায় থাকে। আচ্ছা, স্লাইড এইভাবে নয়। আচ্ছা, তারপরটা দেখো, প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রণ। প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রণ,
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বা আমরা এখানে জানি যে শাখা ব্যাংকিংটা একটা প্রধান অফিসের আন্ডারে অনেকগুলো শাখা অফিস থাকে। তাহলে এখানে বলছে প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রণ, তাহলে প্রধান অফিস তো থাকবে হেড অফিস, হেড অফিস অন্য অন্য ব্রাঞ্চ গুলাকে তারা কি করবে, নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তো দেখো এটা একটু বইয়ের ভাষায় দেখি কি বলছে ওনারা। শাখা অফিসগুলো প্রধান কার্যালয়ের কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এরূপ কার্যালয় ব্যাংক ব্যবসার নীতিমালা প্রণয়ন করে এবং শাখাগুলো এসব নীতি বাস্তবায়ন করে। অর্থাৎ হেড অফিস যে নীতিগুলো তারা বাস্তবায়ন করছে বা যে নীতিগুলো প্রণয়ন করছে, সেই নীতিগুলাকে বাস্তবায়ন করার লক্ষ্যে শাখা ব্যাংকগুলোকে তারা নির্দেশনা প্রদান করে। শাখা ব্যাংকগুলো সেই নির্দেশ মেনে কাজগুলো সম্পাদন করে থাকে। আচ্ছা, অবশ্য পদোন্নয়ন, বহিষ্কার, আহ আচ্ছা এগুলা না। আচ্ছা, শাখা অফিসগুলো তাদের রিপোর্ট যথাসময়ে প্রধান অফিসে কি করতে হয়, পাঠায় দেয় বা পাঠাইতে হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা বা অনুমোদন গ্রহণ করে। তাদের যে দৈনন্দিন পারফরমেন্স বা তাদের যে অবস্থাটা তারা রিপোর্ট আকারে হেড অফিসের কাছে পাঠায় দেয়। হেড অফিস এটা ওটা পর্যবেক্ষণ করে দেখে যদি কোনো নির্দেশনা থাকে বা প্রতিনিয়ত তারা নির্দেশনা প্রদান করে, এই নির্দেশনাটা পাঠায় দেয়। তারপরে দেখো মূলধনের গতিশীলতা বৃদ্ধি, মূলধনের গতিশীলতা বৃদ্ধি, এটা একটু দেখি। আচ্ছা, সুবিধা কি? আচ্ছা দেখো, কেন্দ্রীয় কর্মী প্রশাসন, কেন্দ্রীয় কর্মী প্রশাসনটা কি, দেখো শাখা শাখা অফিসগুলো তাদের মর্জি অনুযায়ী কর্মীদের নিয়োগ, পদোন্নয়ন, বহিষ্কার বা কাউকে বদলি করতে পারে। তারা চাইলে এই কাজগুলো করতে পারে না। কর্মী প্রশাসন সংক্রান্ত সকল বিষয় প্রধান অফিস কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। প্রধান অফিস কর্তৃক কি হয়ে থাকে, নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অবশ্য পদোন্নয়ন, বহিষ্কার ইত্যাদি বিষয় শাখা ব্যবস্থাপকের সুপারিশে গুরুত্ব সহকারে কি করা হয়, বিবেচনা করা হয়। তারপরটা দেখো, বৃহদায়তন প্রতিষ্ঠান, বৃহদায়তন প্রতিষ্ঠান। এরূপ ব্যাংকের অধিক শাখা দেশে বিদেশে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত থাকায় স্বাভাবিকভাবে তা বৃহদায়তন ব্যবসার রূপ পরিগ্রহ করে। আচ্ছা, ফলে এরূপ ব্যবসায় মূলধনের পরিমাণ যেমনি বেশি, তেমনি অর্থনীতিতে এর প্রভাব অনেক বেশি। তাহলে এখানে কোনো সমস্যা আছে কারো, কোনো কিছু বুঝতে পারোনি, কোনো পয়েন্ট গিয়া দেখো একটু বৈশিষ্ট্যগুলোর মধ্যে। স্যার এখানে শাখা অফিস থাকার পরেও স্যার কাউকে বদলি করতে পারে না কেন স্যার? এটা হচ্ছে শাখা অফিস পারবে না, হেড অফিস পারবে। কথা বোঝো নাই? ও হেড হেড অফিস অফিস, থেকে স্যার ট্রান্সফার হ্যাঁ হবে। হ্যাঁ, হেড অফিসই তোমার নামে একটা চিঠি পাঠিয়ে দিবে, তোমার বদলি এখান থেকে ওখানে হচ্ছে। কিন্তু শাখা অফিস তো, শাখা অফিসের কাজ হচ্ছে জাস্ট খালি ব্রাঞ্চটা পরিচালনা করা। কিন্তু কর্মীদের মানে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে মানে প্রমোশন দেওয়া, বোনাস দেওয়া, সবকিছু নিয়ন্ত্রণ করে কে, অবশ্যই হেড হেড অফিস। অফিস। হেড অফিসের কাজটাই এটা, সবকিছু দেখভাল করে। জি দেখো, স্যার। আচ্ছা সুবিধাগুলো দেখো। বৃহদায়তন প্রতিষ্ঠান, এটা তো আমি আগেই বললাম। দেখো, বৃহদায়তন প্রতিষ্ঠান, শাখা ব্যাংক বৃহদায়তন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠায় বৃহদায়তন ব্যবসার সকল সুবিধা কি করে থাকে, ভোগ করে থাকে। দেখো শ্রম বিভাজন, কর্মী প্রশিক্ষণ, গবেষণা, তারপরে দেখো প্রকাশনা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এসব ব্যাংক বাড়তি সুবিধা পায়। আচ্ছা গেল। আর্থিক সামর্থ্য বেশি থাকায় সম্প্রসারিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এরূপ ব্যাংকের পক্ষেই কি সম্ভব। অর্থাৎ তোমার ব্রাঞ্চ আজকে 120টা আছে, পরের বছর হয়তো তুমি 5টা ব্রাঞ্চ করতে যাচ্ছ, এটাও তুমি কি করতে পারবা, করতে পারবা। আচ্ছা, তারপর দেখো অধিক অধিক পরিমাণে মূলধন গঠন। দেশে বিদেশে বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠিত থাকায় এরূপ ব্যাংকের পক্ষে অধিক হারে আমানত গ্রহণ করা সম্ভব এবং বিলোপের আশঙ্কা কম। যেহেতু ব্রাঞ্চ বেশি, ভালো বিজনেস করে ব্যাংকটা এই অবস্থায় আসছে। বিলোপ মানে প্রতিষ্ঠানটি চলে যাওয়া বা আজকে থেকে ডিজলভ হয়ে যাওয়া, এই সম্ভাবনাটা কম। সেহেতু অনেক ক্ষেত্রে এসব ব্যাংকে অর্থ জমা রাখতে কি হয়, উৎসাহী বা আগ্রহী হয়। ফলে দেশের পক্ষে প্রয়োজনীয় মূলধন গঠনে এরূপ ব্যাংক অধিক কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
তারপরটা দেখো মূলধনের গতিশীলতা বৃদ্ধি। শাখা ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিকভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়, কারণ এক শাখায় উদ্বৃত্ত বা ফান্ড সহজে অন্য শাখায় কি করা যায়, স্থানান্তর করা যায় এবং বিনিয়োগ করা যায়। মনে করো ধরে নাও বনানীতে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের উদ্বৃত্ত 1 কোটি টাকা আছে, কিন্তু গুলশান ব্রাঞ্চে টাকা নেই। তখন তারা বনানী ব্রাঞ্চের এই ফান্ডটা খুব সহজেই তারা গুলশান ব্রাঞ্চে কি করবে, ট্রান্সফার করবে। গুলশান ব্রাঞ্চের তাদের যে ঘাটতিটা ছিল তার ঘাটতিটা এই টাকা তারা কি করবে, মেটাবে। তখন দুইটা ব্যাংকের ক্ষেত্রে কি হলো, সহজ হলো কাজটা। কিন্তু একক ব্যাংকিং এর ক্ষেত্রে যদি উদ্বৃত্ত থাকে ওই টাকাটা ওখানেই পড়ে থাকে, ঘাটতি থাকলে ওখানেই থাকে, ওখান থেকে রিকভার করাটা পসিবল হয়নি। আচ্ছা, তারপরে দেখো ঝুঁকি বন্টনের সুবিধা। ঝুঁকি বন্টনের সুবিধা তোমাদেরকে আগেই বলছি আমি, যেহেতু এই ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা অনেক বেশি, সেহেতু পোর্টফোলিওর মতো এই ব্যাংকের হেড অফিস বা প্রধান যে অফিসটা সেটা তাদের ঝুঁকিটা খুব সহজে বন্টন করতে পারে। তারা ধরেই নেয় আমার 120টা বা 100টা ব্রাঞ্চের মধ্যে যদি 5টা ব্রাঞ্চ খারাপ করে আমাদের কোনো যায় আসে না। আলটিমেট ভাবে আমার ঝুঁকিটা কি হলো, বন্টিত হলো। আমি 100টা ভাগে আমার ক্যাপিটালটা, আমার মূলধনটা বা আমার ঝুঁকিটাকে আমি কি করলাম, বন্টন করে দিলাম। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নাই। না স্যার। তারল্যের সুবিধা। আচ্ছা, তারপরটা দেখো তারল্যের সুবিধা। কিসের সুবিধা? তারল্যের সুবিধা। এরূপ ব্যাংকিং ব্যবস্থা বিভিন্ন শাখা ও পাশাপাশি থেকে ব্যবসা পরিচালনা করে, ফলে শাখাগুলো যে কোনো জরুরি প্রয়োজনে পাশে থেকে অর্থ সংগ্রহ করতে পারে। এতে ঝুঁকি এড়ানোর জন্য অধিক পরিমাণ তারল্য সংরক্ষণ করার প্রয়োজনীয়তা কি পায়, হ্রাস পায়। ফলে ব্যাংকের অধিক পরিমাণ ঋণ দিতে কি হয়, সমর্থ হয়। যেমন একক ব্যাংকিং ব্যবস্থায় তারা সব সময় কাস্টমারের কথা ভেবে অধিক পরিমাণ টাকা সংরক্ষণের চেষ্টা চালায়, কিন্তু শাখা ব্যাংকের ক্ষেত্রে এর প্রয়োজন নাই। কারণ কেন নাই? তারা হচ্ছে এই ব্রাঞ্চের সমস্যা হলে অন্য কোনো ব্রাঞ্চ থেকে এক করবে, না হলে হেড অফিস থেকে তারা ওটা রিকভার করবে বা নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। তো তারা খুব সহজে এটা করতে পারে, এই জন্য তাদেরকে তারল্যের ঘাটতি দেখা দেয় না, খুব সহজেই তারা এটা নিবারণ করতে পারে। দক্ষ ব্যবস্থাপনা দেখো, শাখা অফিসে অধিক সামর্থ্য হওয়ায় এরা বেশি বেতন দিয়ে অভিজ্ঞ ও দক্ষ কর্মচারী কি করতে পারে, নিয়োগ বা হায়ার করতে পারে। এছাড়াও বিভিন্ন কাজে শাখার বদলির মাধ্যমে ব্যবস্থাপকদের হাতে কলমে কাজ শেখানো হয়। এবং প্রশিক্ষণের সুবিধা থাকার কারণে ব্যবস্থাপক ও কর্মীদের দক্ষ হওয়ার সুযোগ থাকে। এখানে তাদের টাকা বেশি, তাদের কাজ করার সুযোগ বেশি, বেতন দেয় বেশি। দ্যাটস ওয়াই তারা খুব সহজে এই কাজটা করতে পারে। এবং যারা খুব এফিশিয়েন্ট বা দক্ষ ম্যানেজার আছে তারাও এসব প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী হয়। একচেটিয়া প্রবণতা হ্রাস। একচেটিয়া প্রবণতাটা হ্রাস দেখো, একচেটিয়া প্রবণতা কি বলছে, একচেটিয়া, আচ্ছা সরি, একচেটিয়া প্রবণতা সৃষ্টি। জি। আচ্ছা, তোমাদের আমি কি পড়াচ্ছি, সুবিধা না? পরের স্লাইডে চলে গেছে। এই মানে কাজটা সুবিধা কেন হচ্ছে, সমূহ এই পড়াচ্ছিলেন কাজ এটা। এই কাজটা কেন হচ্ছে এটা তো আমি বুঝতে পারছি না। দেখি আর স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখো, অর্থ স্থানান্তরের সুবিধা। এটা দেখো, খুব সহজেই একটা ব্যাংক যদি তার অনেকগুলো ব্রাঞ্চ থাকে, খুব সহজেই একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে টাকাটা ট্রান্সফার করতে পারবে, এর জন্য অন্য কোথাও যেতে হবে না। তার মানে এটা একটা বড় ধরনের সুবিধা। নাভিদ তুমি একটু মিউট করে ফেলো। আচ্ছা, তারপর দেখো প্রচারের সুবিধা। কিসের সুবিধা? প্রচারের সুবিধা দেখো। আচ্ছা, যেহেতু আমরা ধরেই নিচ্ছি একটা ব্যাংকে যদি 10টা বা 15টা ব্রাঞ্চ থাকে বা 20টা ব্রাঞ্চ থাকে, তার কিন্তু আলটিমেট ভাবে অটোমেটিক ভাবে প্রচার হয়ে যায়, তাই না? রাস্তার পাশে ব্যাংকগুলো অবস্থিত, মানুষ গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখে এটা একটা ব্যাংক, তাই না? তো ওই ধরনের যদি তারা 10 জায়গাতে দেখে, তাহলে তাদের মাথায় কিন্তু গেঁথে যায় যে ডাচ বাংলা নামে একটা ব্যাংক আছে, যমুনা নামে একটা ব্যাংক আছে, ব্র্যাক নামে একটা ব্যাংক আছে। তাদের প্রচারটা অটোমেটিক হয়। আর যত বেশি ব্রাঞ্চের সংখ্যা বেশি হবে, ওখানে অধিক পরিমাণ লোকজন সম্পৃক্ত হবে, তারা ওই ব্যাংকের কার্যক্রমের সাথে জড়িত হবে। ওখান থেকে সুবিধা নেওয়ার ক্ষেত্রে তারা যাবে। আলটিমেট ভাবে তারা তাদের কাছে ওতপ্রোতভাবে বিষয়টা কি হবে, তারা ওখান থেকে জানবে, তাই তো? তাহলে অটোমেটিক ভাবে তাদের প্রচারটা হয়ে যাবে। অর্থাৎ কোন একটা ইউনিভার্সিটির যদি গাড়ি থাকে, আমাদের কলেজের এখন গাড়ি হয়েছে তাই না, এই গাড়িগুলো যখন রাস্তায় চলবে তখন অটোমেটিক ভাবে আমাদের রেসিডেন্ট সবার চেনে।
কিন্তু আরো বেশি লোকজনের চোখে পড়বে যে রেসিডেন্সিয়ালে গাড়ি যাচ্ছে। এটা সাধারণ পাবলিক যারা পড়তে পারে তারাও বুঝতে পারবে যে এটা রেসিডেন্সিয়ালের গাড়ি। তাহলে রেসিডেন্সিয়ালের কিন্তু প্রচারটা আরো বেশি বেড়ে গেল। ঠিক আছে? আচ্ছা, অসুবিধাগুলো আমরা একটু দেখি। ব্যবস্থাপনার অসুবিধা দেখো, ইউরোপ ব্যাংকিং ব্যবস্থায় দূরবর্তী স্থানে অবস্থিত শাখাগুলোর তদারক করা প্রধান অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে অনেক ক্ষেত্রে অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। এছাড়াও শাখা শাখার সংখ্যা অনেক বেশি হলে স্বাভাবিকভাবে ব্যবস্থাপনার কার্য জটিল হয়। এতে পরিচালনা এবং নিয়ন্ত্রণের সমস্যা হয় এবং বিশৃঙ্খলা বিরাজ করে। দেখো, যেহেতু এটা ব্রাঞ্চ সংখ্যা বেশি এবং টপ ম্যানেজমেন্ট হেড অফিসে থাকে, তাহলে তারা তাদের যে সমস্যাগুলান খুব সহজে কি করতে পারে না, সমাধান করতে পারে না। অনেক সময় বিশৃঙ্খলাও দেখা দেয়। সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এই সবগুলো প্রবলেম সর্ট আউট করার পর একটা নির্দিষ্ট সময় নিয়ে তার প্রবলেমটা সলভিং এর জন্য ডিসিশন তারা দেয়। দ্যাটস ওয়াই এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটা কি হয়, বিলম্ব হয়। স্থানীয় চাহিদাকে উপেক্ষা, যারা স্থানীয় পর্যায়ে যেমন আমি একক ব্যাংকিং এর কথা বললাম যে এটা মোহাম্মদপুরে অবস্থিত। মোহাম্মদপুর সংক্রান্ত বা এখানে যদি কোনো রিলেটেড বিজনেস হয় বা ওই এলাকার মানুষজনের জীবিকা কিসের উপর নির্ভর করে, ওই বিষয়গুলো তারা ফোকাস করবে। কিন্তু শাখা ব্যাংক আসলে গোটা দেশের জন্য, গোটা অর্থনীতিকে নিয়ে তারা মোটামুটি কাজ করে থাকে। এই জন্য কোনো একটা অঞ্চলের বিশেষ চাহিদাকে তারা প্রাধান্য দিবে না বা দেয় না। ক্লিয়ার? তারপরে দেখো, একচেটিয়া প্রবণতা সৃষ্টি। আচ্ছা দেখো, বৃহদায়তন প্রতিষ্ঠান ব্যাপক আর্থিক সামর্থ্যের কারণে সারা দেশে একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এরূপ ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়। এরূপ প্রবণতা একবার প্রতিষ্ঠিত হলে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রক্রিয়ার সৃষ্টি হয় এবং সমাজের ধন বৈষম্যের সৃষ্টি হয়। যদি আমরা বলি ডাচ বাংলা ব্যাংক অধিক পরিমাণ বিজনেস করতেছে, ঠিক আছে, তাহলে অন্যান্য ব্যাংকগুলো করতে পারতেছে না, তাদের মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরটা দেখো, উপরিব্যয়ের আধিক্য। উপরিব্যয়টা কি? দেখো, শাখা ব্যাংকিং ব্যবস্থায় উপরিব্যয়ের আধিক্য লক্ষ্য করা যায়। প্রত্যেক শাখা ন্যূনতম জনবল সংরক্ষণ করতে গিয়ে সামগ্রিক কর্মীদের ব্যয় বাড়ে। এছাড়া শাখার ব্যয়ের উপর অফিসের কার্যকর নিয়ন্ত্রণ থাকে না, ফলে উপরিব্যয় বৃদ্ধি পায়। অর্থাৎ দেখো, একটা একটা শাখা করতে গেলে ওখানে লোক লাগবে, ম্যানেজার লাগবে, সহকারী ম্যানেজার লাগবে, কর্মী লাগবে, ওখানে গার্ড লাগবে, ওখানে বিল্ডিংটা ভাড়া দিতে হবে, ওখানে ল্যাপটপ, অনেক পিসি লাগবে, অনেক সিস্টেম ডেভেলপ করতে হবে। সবকিছুর জন্য খরচটা আলটিমেট ভাবে বাড়বে। ঠিক আছে? তারপর দেখো, আরেকটা ওখানে আছে, সেটা হচ্ছে যে প্রত্যক্ষ সম্পর্কের অভাব। প্রত্যক্ষ সম্পর্কের অভাবটা হচ্ছে এখানে যারা আছেন, এখানে যারা কাজ করেন, তারা টপ ম্যানেজমেন্টের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্ক থাকে না, সম্পর্ক থাকে পরোক্ষ, ওভার ফোন, ওভার মেইল মাধ্যমে তাদের যোগাযোগ হয়। যেমন এক এক অফিসে বা একক ব্যাংকিং ক্ষেত্রে এখানে মালিক কর্মচারী সরাসরি ভাবে কাজ করতে পারে বা সবাই সবাইকে চেনে বা জানে, এই ক্ষেত্রে সুযোগটা কম, কারণ এখানে কর্মী সংখ্যা বেশি এবং সবাই দূরবর্তী অবস্থায় অবস্থান করে। দ্যাটস ওয়াই এখানে সম্পর্কটা আসলে প্রত্যক্ষভাবে হওয়ার সুযোগটা কম থাকে, পরোক্ষভাবে হয়। আচ্ছা, বাংলাদেশের ব্যাংকিং কাঠামোর ধারণা চিত্রটা আজকে তোমাদের একটু বলে দেই। তো বাংলাদেশের মোট ব্যাংকের সংখ্যা 64। কয়টি? 64টি ব্যাংক। এটা হচ্ছে 2017-18 সালে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা থেকে এই ডাটাটা সংগ্রহ করা হয়েছে। এটার ক্ষেত্রে তোমার ব্যাংকের সংখ্যা হয়তো বেশি পাবা, হয়তো দু একটা বেড়ে গেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা না। আসলে তথ্য সবসময় পরিবর্তনশীল। ঠিক আছে? আমরা ধরে নিবা যে স্যার 17-18 যে সমীক্ষাটা বের হয়েছিল ওখান থেকে তথ্যটা সংগ্রহ করে আমাদের পড়াইছে। তো যেসব তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেগুলা পরিবর্তন হতেই থাকবে, এটা কখনোই ঠিক থাকবে না, চেঞ্জ হতেই থাকবে। তো দেখো, বাংলাদেশের মোট ব্যাংকের সংখ্যা 64টি। এর মধ্যে তাফসিলি ব্যাংক আছে 57টি, অতাফসিলি ব্যাংক আছে 7টি, মোট হচ্ছে 64টি। তো তাফসিলি ব্যাংকের মধ্যে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক আছে 6টি, রাষ্ট্রীয় বিশেষায়িত ব্যাংক আছে 2টি, স্থানীয় বেসরকারি ব্যাংক আছে 40টি, বিদেশি বেসরকারি ব্যাংক আছে 9টি। সর্বমোট তফসিলিভুক্ত ব্যাংক এখানে বাংলাদেশে রান করছে 57টি। অতফসিলি ব্যাংকের মধ্যে
রাষ্ট্রীয় বিশেষায়িত ব্যাংক আছে 5টি, স্থানীয় বেসরকারি ব্যাংক আছে 2টি, সর্বমোট 7টি। আর আমাদের মোট ব্যাংকের সংখ্যা এখানে দেখাচ্ছে 64টি। তো এই পর্যন্তই আজকে। আগামীকাল বা পরের যে ক্লাসে তোমাদের যেটা করানো হবে সেটা হচ্ছে যে ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 এবং গার্নিশি আদেশ। ওকে, ওটা একটু পড়ে আসবা আর এই বিষয়গুলো একটু পড়বা। এটা ইজি আছে, একবার ভালো করে দেখে নিবা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কি তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে আর জ্ঞানমূলক প্রশ্ন তো থাকে, জ্ঞানমূলক অনুভবমূলক প্রশ্ন তো থাকে। এখান থেকে সৃজনশীল হতে পারে, টাকা ব্যয় নিয়ে প্রশ্ন হতে পারে, একক ব্যয় নিয়ে প্রশ্ন হতে পারে। এবং তোমরা এখান থেকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিছু ট্রিকি কোশ্চেন আছে, এগুলো একটু দেখে পড়বে। ঠিক আছে, আর বই কিনে ফেলো সবাই, বই সবাই কিনে ফেলো। কি বই কিনবো স্যার? খালিকুজ্জামান স্যারের বইটা, এই যে এই বইটা কিনবা। এই যে রাইটারের নাম দেওয়া হয়েছে মোহাম্মদ খালিকুজ্জামান, দেখতে পাচ্ছ? মোহাম্মদ খালিকুজ্জামান আর হারুনুর রশিদ। তা দেখো, যমুনা পাবলিকেশনস, পাইছো? এটা এটা কি? ঠিক আছে, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।